নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম খোস্ট মিররে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ যে ঘটনাটি শেয়ার করব তোমাদের সাথে সেটি পাঠিয়েছে প্রিয়াঙ্কা মহন্ত। তো অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কাকে যে তুমি আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য এতটা সময় দিয়েছো। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও khostmir314@gmail.com-এ। আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, সেটা ভালো কিংবা খারাপ, কারণ তোমরা না বললে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারবো না। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো আর বেশি দেরি না করে ওয়ান্স অ্যাগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিররে। ঘটনা শুরু করছি প্রিয়াঙ্কার ভাষায়। হ্যালো নিকিতা, আমি প্রিয়াঙ্কা মহন্ত। আমার বাড়ি গোপীনাথপুরে। বেশ কয়েকদিন ধরেই তোমার কাছে একটি ঘটনা পাঠাবো বলে ভাবছি, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। সেই কারণেই ভয়েসে পাঠালাম। নিজের মতো করে ঘটনাটা বলো। ঘটনাটা ঘটেছে আমার এক দাদার সাথে। আর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। তখন আমার দাদার বয়স ওই 22-23 হবে। আমার দাদা ও দাদার গার্লফ্রেন্ডের রিলেশনটা প্রায় অনেক দিনের, প্রায় 4-5 বছরের সম্পর্ক ছিল। অনেকটা কম বয়স থেকে ওদের সম্পর্কটা, কিন্তু কাস্ট রিলেটেড সমস্যা ছিল বলে প্রথমে দাদার বাড়ি থেকে না মানলেও পরে কিন্তু দাদার বাড়িতে মেনে নেয় একমাত্র ছেলে সুখের জন্য। কিন্তু দাদার যে গার্লফ্রেন্ড ওদের বাড়িতে কিন্তু মানছিল না। কী কারণে যে মানছিল না সেই কারণটাও পরিষ্কার ছিল না, কারণ দাদাকে না মেনে নেওয়ার কোনো কারণ নেই। কেননা দাদাদের আর্থিক অবস্থাও ভালো ছিল, দাদা ছেলে হিসেবেও ভালো ছিল, আর দাদার জেঠুর সাথে ব্যবসাও করতো, অর্থাৎ দাদার বাবার সাথে, অর্থাৎ দাদা বেকারও ছিল না। অপরদিকে দাদার গার্লফ্রেন্ডের পরিবারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন মোটেই ভালো ছিল না। মেয়েটির বাবা ছিল মাতাল আর জুয়ারি। তাও এই সম্পর্কটা কেন মেনে নেয়নি সেটা আমরা কেউই বুঝতে পারতাম না। তাও মেয়েটি ওর বাড়ির বিপরীতে গিয়েই দাদার সাথে সম্পর্ক রেখেছিল। সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল। দাদার সাথেও কোনো সমস্যা বা ঝগড়া হতোই না ওদের প্রায়। মাসটা ছিল কার্তিক মাসের সন্ধ্যাবেলা। দাদা আছে দোকানে। দাদার সাথে সেদিনও মেয়েটির কথা হয়, যেরকম হয় আর কি প্রেমিক প্রেমিকাদের মধ্যে। দাদাকে শুধু বলেছিল ওর বাবা বাড়িতে টাকার জন্য ঝামেলা করছে। ওরও ওদের বাড়ি প্রায়শই হতো। আর দাদার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে দিদি, মানে গার্লফ্রেন্ডকে আর গার্লফ্রেন্ডের দিদিকে মারধর করতো। সেই দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে দাদার কাছে একটা ফোন আসে, আর কেউ দাদাকে খবর দেয় দাদার যে গার্লফ্রেন্ড সে গায়ে আগুন দিয়েছে। পুরো শরীরটা ঝলসে গেছে আর পুরো ঘরেও আগুন ধরে গিয়েছিল। এখন হসপিটালে ভর্তি আছে। দাদা কথা শোনার পর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে হসপিটালে ছুটে যায়। কাউকে ওখানে অ্যালাউ করছে না। দূর থেকে দাদা শুধু একটা কালো পোড়া একটা বলের মতো মাথা দেখতে পাই। যেন বীভৎস এক চেহারা, একটুও চেনা যাচ্ছে না। দাদা ওই সময় ভীষণ ভেঙে পড়ে। মেয়েটির না বাঁচার সম্ভাবনা 99%, আর কোনোভাবে বাঁচলেও আর আগের মতো কিছুই হবে না। এই ঘটনার 2 দিন পরই মেয়েটি হসপিটালে মারা যায়। বাঁচার কথাও ছিল না প্রায়, কারণ পুরো শরীরটাই আগুনে ঝলসে গিয়েছে। দাদার অবস্থা তখন বেশ খারাপ হয়ে যায়। 4-5 বছরের সম্পর্ক, আর হয়তো একটা বছর পরে গিয়েই ওরা বিয়ে করত। যাদের ভালোবাসার মানুষ হারায় তারাই এই যন্ত্রণাটা জানে, যেটা কতটা কঠিন সময় আর যন্ত্রণাটা ঠিক কতটা হয়। দাদা এবং আমরা কেউই ওই মেয়েটির আত্মহত্যা করার কারণ বুঝতে পারি না, কারণ সেই দিনও দাদার সাথে মেয়েটির খুব ভালোভাবেই কথা হয়। যেরকম ওদের ওরকম তো ঝামেলা প্রায়শই বাড়িতে ঘটতো, যে ওর বাবা যেহেতু প্রথমেই বললাম জুয়ারি আর মাতাল ছিল, তো টাকার জন্য বাড়িতে এসে প্রায়শই ঝামেলা করতো। মেয়েটির মায়ের কাছে টাকার জন্য আর কি জোরাজুরি করতো। মেয়েটির বাড়ি দাদার বাড়ি থেকে অনেকটা দূরে হয়, মানে প্রায় অনেকটা ডিস্টেন্স থাকায় ঠিকভাবে তেমন কিছু জানাও যায় না। এই ঘটনার কিছুদিন পর থেকেই, বেশ অনেক কদিন পর থেকেই দাদা একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করে। তখন থেকেই শুরু হয় দাদার সাথে আর এক ঘটনা। দাদা প্রায়শই বাড়িতে কারোর উপস্থিতি অনুভব করত, প্রায়শই। আর প্রায়শই দাদার ঘর থেকে একটু পোড়া পোড়া গন্ধ বেরোতো, আর এই গন্ধটা বাড়ির অন্যরাও পেত। দাদা থাকাকালীনও পেত, দাদা না থাকাকালীনও পেত। অদ্ভুত একটা পোড়া গন্ধ।
দিন দিন দাদা কেমন যেন একটু ভয় পেতে লাগলো। কারোর উপস্থিতি দাদা সারাক্ষণ বুঝতে পারতো দাদার চারপাশে। বাড়িতে যখনই দাদা ঢুকতো তখন থেকে দাদার মনে হতো কেউ যেন দাদাকে খুব ফলো করছে। দাদা চারপাশে দেখতো কিন্তু বুঝতে পারতো না, কিন্তু একটা উপস্থিতি ঠিকই সারাক্ষণ দাদা বুঝতে পারতো, কেউ সারাক্ষণ দাদার আশেপাশে দিয়ে থাকছে। দাদা প্রায়শই ওর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার, যেন কেউ নিঃশ্বাস ফেলছে সেটা অনুভব করতো। ফাঁকা ঘরে কেউ নেই, সেখানেও দাদা মনে হতো কেউ যেন ওর ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। দাদা প্রায়শই ওর ঘরে কারোর ছায়া দেখতে পেত, প্রায়শই পাশ কাটিয়ে চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে, এমন কোনো একটা কালো ছায়া প্রায়শই দাদা দেখতে পেত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে বুঝতে পারতো যে মাথার কাছে কিছু একটা বসে আছে, কিছু একটা কালো ছায়া মতো কিছু একটা দাদার মাথার কাছে বসে আসতো। মানুষের তো রাতের মাঝরাতে একটু ঘুম ভেঙেই যায়, তখন দাদার এরকম মনে হতো। প্রথম দিকেও দাদার সাথে হয়তো এরকম ঘটেছে, কিন্তু আমরা কেউ তো পাত্তা দিতাম না, কারণ প্রথম দাদার সাথে আমার যে জেঠুমণি সে থাকতো, আর যেহেতু সদ্যই তখন ওর গার্লফ্রেন্ড মারা গিয়েছে, তো সেই কারণেও যদি ও কাউকে দেখতেও পেতো, কিছু বলতো, আমরা তো ওটাই করতাম না, কারণ ও একটা খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল তখন দাদা। কিন্তু যখন থেকে দাদা স্বাভাবিক হতে শুরু করে তখন থেকেই দাদার সাথে যে এই ঘটনাগুলো ঘটছে দাদা বুঝতে পারে। বারংবার কয়েকদিন ধরে দাদার সাথে এরকম ঘটনা ঘটতে থাকায় দাদা এই সব ঘটনাগুলো বাড়িতে বলে, এবং বাড়ির সবাই দাদাকে এক পীর বাবার কাছে নিয়ে যায়। সে দাদাকে ঝেড়ে দেয় আর বলে ও ক্ষতি করবে না, তোকে শুধু দেখতে আসে, ও তোর সাথে থাকতে চাই, খুব ভালোবাসতো, ও এখনও শান্তি পায়নি। কিন্তু আসলে এইভাবে তো চলে না, কোনো অশরীরী বাড়িতে থাকতে পারে না, এটা সম্ভবই না, কখন এরকম হয় না। কারণ শুধুমাত্র বাড়িতে দাদা একা না, বাড়িতে আরও বাড়ির অন্যান্য সদস্যরাও আছে, বাড়ির বাচ্চারাও আছে, এরকম বাড়িতে কেউ অশরীরী এরকম থাকতে পারে না। তো ওই পীর বাবা দাদাকে একটি তাবিজ দেয় আর বলে ও এবার বুঝতে পারবে তুমি ওকে নিজের কাছে চাইছো না। একটা তাবিজ দেয় দাদাকে। পীর বাবার কথা মতো দাদা তাবিজটা পড়ে থাকতো। সত্যি করেই দাদা আর কারোর উপস্থিতি বুঝতে পারতো না। প্রথম 4-5 দিন কিছুই বুঝতে পারেনি। দাদা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে আস্তে আস্তে। আবার তার ঠিক 5-6 দিন পরে, এই ঘটনার 5-6 দিন পরেই আবার দাদার সাথে আর এক ঘটনা ঘটে। দাদা এবার কারোর উপস্থিতি বুঝতে পারতো না, কিন্তু দাদা যখন রাতে ঘুমোতো, ওই যে ছায়া মূর্তিটি কালো, পুরো শরীরটা তার কালো, কিন্তু কথাটা তার যে দাদার যে গার্লফ্রেন্ড তার কথা বোঝা যেত। সে ওই ছায়া মূর্তিটি দাদার স্বপ্নে আসতো আর শুধু বলতো একটা কাদা কাদা গলায়, আমার পুরো শরীর জ্বলছে, আমি মরতে চাইনি, আমাকে বাঁচাও, আমার পুরো শরীরে জ্বালা করছে, আমাকে বাঁচাও। সে যেন আলাদাই কাকুতি মিনতি। দাদা তখনও এমন বারবার হওয়ার কারণ বুঝতে পারে না। ও বুঝতে পারে না একবার যদি ও স্বপ্ন দেখেও একই স্বপ্ন কেন বারবার দেখবে। দাদা তখন যথেষ্ট স্বাভাবিক, মনটাকে অনেকটা শক্ত করেছে। তাহলে দাদার স্বপ্নেই কেন বারবার আসছে, এরকম একটা দাদার মনে একটা কিছু একটা কাজ করছিল, কিছু একটা খটকা বাজছিল বারবার। তো দাদা এই ঘটনাটা হচ্ছে ওর সাথে, সেইটা বাড়িতেও বলে প্রথম 2-3 দিন পর। আর একটা যেটা কাজ করে দাদা, সেটা হচ্ছে ওর যে দিদিটা ছিল, মানে ওর যে গার্লফ্রেন্ডের দিদি ছিল, তার সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে যে মানুষটার সাথে আমি দুপুর অবধিও ভালো করে কথা বলেছি, কোনো কিছু নেই তার মনে, কোনো অন্য চিন্তা ভাবনা নেই, হ্যাঁ সে যথেষ্ট ভালো আছে, বাড়িতে তো প্রায়শই ঝামেলা হতো, সেই দিন এমন কি হলো যে একটা জলজ্যান্ত মানুষকে এরকমভাবে একটা খারাপ স্টেপ নিতে হলো। ওর দিদিকে আর কি জিজ্ঞেস করে, তো ও দিদি মানে ওই দাদার যে গার্লফ্রেন্ডের দিদি, সে বলে ও তো মরতেই চায়নি, ওকে মরতে বাধ্য করা হয়েছে।
দাদা জানতে চায় বাধ্য করা হয়েছে মানে? দাদার গার্লফ্রেন্ডের দিদি বলে সেদিন অন্য দিন যেরকম আমাদের বাড়িতে ঝামেলা হয় সেই দিনও তাই হচ্ছিল। বাবা আমাদের দুজনের গায়ে, মানে আমাদের দুই বোনের গায়ে হাত তুলছিল, তো যেরকম করে আর কি। কিন্তু সেদিন বোনের ওপর একটু বেশিই হাত তুলেছিল, এই কারণে যে তোমার সাথে বোন সম্পর্ক রেখেছে। সেদিন ওকে প্রচণ্ড মারে আর বলে তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। বাড়িতে মা ছিল না, বারবার এই একই কথা বলে বোনকে বাবা মারছিল। আমি ঠেকাতে যাচ্ছি, আমাকেও মারছিল। তো বোন পাশে থাকা যে কেরোসিনের বোতলটা ছিল কন্ট্রোল থেকে পাওয়া, তো সেটাই গায়ে ঢেলে নেয় আর বাবাকে ভয় দেখাতে থাকে যে তুমি যদি এখন আমাকে মারা বন্ধ না করো তো আমি কিন্তু গায়ে আগুন ধরিয়ে নেব। তো বাবা মদের ঘরে থাকায় ওর এই কথা থেকে খুব হালকাভাবে নাই। ও আসলেও কিন্তু মরতে চায়নি, ও আসলে বাবাকে ভয় দেখাতে চেয়েছিল যাতে বাবা না মারে এখান থেকে বেরিয়ে যায়, কারণ বাবা সেদিন আলাদাই এক মেজাজে ছিল। আর এরকম করতে করতেই ও বাবাকে ভয় দেখাতে দেখাতে যখন বাবা দেখছে মানছে না, তখনও দেশলাইটাকেও হাতে তুলে নেয় এবং দেশলাই তাকে হাতে তুলে নিয়ে সেটাকে বলে তুমি যদি এক্ষুনি না যাও, তুমি যদি মারা বন্ধ না করো তাহলে কিন্তু আমি গায়ে আগুন ধরিয়ে নেব। বাবা তাও মানছে না, মারার জন্য এগিয়ে যাচ্ছে। তখনও ভয় দেখাতে গিয়ে কীভাবে ভুলবশত ওর কাছ থেকে, যাই হোক কোনোভাবে ভুলবশতই হোক বা ইচ্ছে করেই হোক, দেশলাই টোকা লেগে, যেহেতু গায়ে কেরোসিন ছিল, খুব সহজেই এক ঠোকা আগুনেই ওর গায়ে ছিটকে এসে ওর গায়ে আগুনটা ধরে যায়। মানে খুব অ্যাক্সিডেন্টলি জিনিসটা হয়েছে। ও চায়নি যে আমি এরকম সুসাইড করবো, ভয় দেখাতে চেয়েছিল, যেটা প্রায়শই করতো। এরকম গায়ে তেল ঢেলে না, প্রায়শই ঝামেলা টামেলা হলে করতো। তো অসতর্কতার কারণেই জিনিসটা ঘটেছিল। তো এই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। তারপরে সেই পীর বাবার সাথে দেখা টাকা করে এইসব ঘটনা বলে তিনি অনেক কিছু করতে বলেন। মূলত যেটা বলেন, যেরকম অতৃপ্ত আত্মা, তো তার আগে পিণ্ডদানটা করতে হবে, নইলে সে তার যে মনের ক্ষতটা সেটাও কমছে না, তার শরীরেও যে জ্বালা, মানে সে শান্তি পাচ্ছে না আর কি। তো পিণ্ডদানটা আগে করতে হয়, যেটা হিন্দু রীতিতে। তো তারপরে ওদের বাড়ি থেকে কি করেছিল না করেছিল সেটা জানি না, তবে দাদাকে প্রচুর রকমের জিনিস করায় এবং আস্তে আস্তে দাদার কাছ থেকে এসব জিনিসগুলো ঠিক হয়ে যায়। তারপর আর কি ঘটেছিল আমি জানি না ঠিকভাবে। তো এই ছিল নিকিতা আজকের ঘটনা। ধন্যবাদ প্রিয়াঙ্কাকে, বেশ ভালো লেগেছে ঘটনাটা, বেশ অন্যরকম একটু ঘটনা। তো আমি আশা করছি তোমার মতো করে বলতে পেরেছি। তুমি ভয়েসে যেভাবে পাঠিয়েছিলে আমি হয়তো পেরেছি তোমার মতো করে বলতে। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ঘোষমেয়ে314@gmail.com লিখেও পাঠাতে পারো বা ভয়েস মেলও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।